ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির যে আপকামিং এক্সাম রয়েছে 2024 সালের, তার জন্য জিকে সিরিজ শুরু করছি। তো আজকে প্রাচীন ভারতের ইতিহাস থেকে সেরা 50টি প্রশ্নোত্তর আলোচনা করব, অর্থাৎ অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে আমরা সেরা 50টি প্রশ্ন আলোচনা করব। মূলত ডাব্লিউবিপিএসআই কনস্টেবল, কেপি কনস্টেবল, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, পঞ্চায়েত, এইসব পরীক্ষাকে কেন্দ্র করে আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস এই সিরিজটি শুরু করছি। ঠিক আছে, এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা টপিক কিন্তু কভার করব। তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের প্রথম পার্ট থাকবে সেরা 50টি প্রশ্নোত্তর। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। আর সিন্ধু সভ্যতার লোকেদের প্রধান ফসল ছিল ধান, গম এবং বার্লি। মনে রাখবে, ধান, গম এবং বার্লি, আর কৃষিকাজ ছিল প্রধান জীবিকা। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার মানুষের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? তো লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না। মনে রাখবে, লোহার ব্যবহার তাদের কাছে অজানা ছিল। আর প্রথম তারা কোন ধাতু ব্যবহার করতে শুরু করে? তো তামা। তামা ধাতু তাদের কাছে প্রথম পরিচিত হয়। এবং মনে রাখবে, সিন্ধু সভ্যতার লোকের কাছে ঘোড়ার ব্যবহার কিন্তু অজানা ছিল। ঘোড়া, ঠিক আছে, ঘোড়ার ব্যবহার তারা জানতো না। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার কোথায় বিশাল স্নানাগারের নির্মিত হয়েছিল? কোথায় বিশাল স্নানাগার? সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে। ঠিক আছে, বৃহৎ আকারের স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। আর এই মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মৃতের স্তূপ। মনে রাখবে, মৃতের স্তূপ। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন? তো সিন্ধু সভ্যতা হচ্ছে একটি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। মনে রাখবে, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। পরবর্তী প্রশ্ন দেখব, সিন্ধু সভ্যতার নিদর্শন হিসেবে মহেঞ্জোদারো এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে করেন? সিন্ধু সভ্যতার নিদর্শন হিসেবে মহেঞ্জোদারো এটার প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা রাখাল দাস ব্যানার্জি 1922 সালে। মনে রাখবে, 1922 সালে রাখাল দাস ব্যানার্জি সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থল মহেঞ্জোদারো আবিষ্কার করেন। নেক্সট দেখো, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখো, কোন বেদে যাগযজ্ঞ এবং তার ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া হয়েছে? কোন বেদে যাগযজ্ঞ এবং তার ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া হয়েছে? সেটা হচ্ছে যজুর্বেদ। ঠিক আছে, তারপরে দেখো, অথর্ববেদে কী রয়েছে? জাদুবিদ্যা, অর্থাৎ ব্ল্যাক যে ম্যাজিক, ঠিক আছে, কালা জাদু, এটা রয়েছে অথর্ববেদে। নেক্সট দেখো, কোন বেদকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা হয়? ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা হয় সামবেদকে। ঠিক আছে, আর মনে রাখবে, গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে কোন বেদে? তো ঋগ্বেদে। ঋগ্বেদে কিন্তু গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে। ঋগ্বেদে স্তোত্রের সংখ্যা অর্থাৎ শ্লোক, ঋগ্বেদে টোটাল শ্লোক রয়েছে 1028টি। আর ঋগ্বেদ হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীনতম বেদ। ঠিক আছে, মনে রাখবে, ভারতের সবচেয়ে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, জৈন ধর্মের প্রথম প্রবর্তক কে ছিলেন? জৈন ধর্মের প্রথম প্রবর্তক ছিলেন ঋষভদেব। মনে রাখবে, জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিলেন? তো 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ। তাহলে পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর, যিনি কিনা জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। আর প্রথম প্রবর্তক কে ছিলেন? ঋষভদেব। নেক্সট দেখো, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? তো মহাবীর। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর, আর তিনি ছিলেন জৈন ধর্মের প্রধান প্রবর্তক। ঠিক আছে, প্রধান প্রবর্তক। পরবর্তী প্রশ্নগুলো দেখব, কার রাজত্বকালে বা শাসনকালে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? ঠিক আছে, তো
তো কার রাজত্বকালে বা শাসনকালে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে। আর মনে রাখবে জৈন ধর্মের প্রধান গ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ। তাহলে দ্বাদশ অঙ্গ কি? জৈন ধর্মের প্রধান গ্রন্থ। নেক্সট দেখো, বৌদ্ধ গ্রন্থের প্রধান গ্রন্থ, ঠিক আছে, বৌদ্ধদের প্রধান গ্রন্থের নাম কি? ত্রিপিটক। মনে রাখবে ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। আর আদি বৌদ্ধ গ্রন্থ পালি ভাষায় রচিত হয়েছিল। কোন ভাষায়? পালি ভাষায় রচিত। নেক্সট দেখো, প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয় কত সালে? তো খ্রিস্টপূর্ব 483, ঠিক আছে, 483 খ্রিস্টপূর্বে। কোথায়? রাজগৃহে। মনে রাখবে রাজগৃহে অজাতশত্রুর আমলে কিন্তু প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়। তারপর দেখো, দ্বিতীয় বৌদ্ধ মহাসভা কত সালে অনুষ্ঠিত হয়? 383 খ্রিস্টপূর্ব, ঠিক আছে, 383 খ্রিস্টপূর্বে। কোথায়? বৈশালীতে। কার আমলে? কালাশোক বা কাকবর্ণের আমলে কিন্তু দ্বিতীয় বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়। আর তৃতীয় বৌদ্ধ মহাসভা 253 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে ঘটে। কোথায়? পাটলিপুত্রে, ঠিক আছে। আর এটা ঘটেছিল অশোকের আমলে, ঠিক আছে, অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ মহাসভা পাটলিপুত্রে ঘটেছিল। নেক্সট দেখব চতুর্থ বৌদ্ধ মহাসভা, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, চতুর্থ বৌদ্ধ মহাসভা 72 খ্রিস্টপূর্বাব্দে কাশ্মীরে জলন্ধর, ঠিক আছে, কাশ্মীরে ঘটেছিল। আর এটা মূলত কনিষ্কের আমলে হয়েছিল, ঠিক আছে, কনিষ্কের আমলে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়। নেক্সট, কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল? গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল কুষাণ যুগে। আর এই কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক। নেক্সট দেখো, কোন যুগে অজন্তার গুহা চিত্রগুলি অঙ্কিত হয়েছিল? অজন্তার গুহা চিত্রগুলি অঙ্কিত হয়েছিল গুপ্ত যুগে। মনে রাখবে বিক্রমাদিত্য, ঠিক আছে, বিক্রমাদিত্য এই উপাধিতে ভূষিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই জন্য দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয় বিক্রমাদিত্য। নেক্সট দেখো, বিক্রমশিলা মহাবিহার অর্থাৎ বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন? ধর্মপাল। মনে রাখবেন ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার নির্মাণ করেছিলেন। এর সাথে মনে রাখবে সহজিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে কোন যুগে? সহজিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল পাল যুগে। মনে রাখবে পাল যুগে সহজিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল, ঠিক আছে। তারপরে দেখো, রামচরিত গ্রন্থের লেখক কি? সন্ধ্যাকর নন্দী। রামচরিত গ্রন্থের লেখক ছিলেন সন্ধ্যাকর নন্দী। তো তিনি কোন যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন? তো পাল যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। আর পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল। মনে রাখবে দেবপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা কি রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল? কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল? সেটা হচ্ছে দ্বিতীয় মহিপালের আমলে কিন্তু কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। আর এই কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য, ঠিক আছে, দিব্য ছিলেন, যেটা ফুরেসায়ে পড়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হীনযান এবং মহাযান এই দুটি ভাগে ভাগ হয়েছিল? তো কনিষ্কের আমলে কিন্তু বৌদ্ধ ধর্মের অনুরাগীরা হীনযান এবং মহাযান এই দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। মনে রাখবে দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন কনিষ্ক, ঠিক আছে, কুষাণ সম্রাট কনিষ্ক, যাকে দ্বিতীয় অশোকও বলা হয়। নেক্সট দেখো, আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম বলো। তো মনা এবং নিস্কো এটা হচ্ছে আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রা। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? তো গ্রামণী বলা হতো। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। নেক্সট দেখো, প্রথম কোন সম্রাট তার মুদ্রার ওপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেছিলেন?
কোন সম্রাট প্রথম তার মুদ্রার ওপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেছিলেন? সেটা হচ্ছে কুষাণ সম্রাট কনিষ্ক। আর কনিষ্কের রাজধানী কথা ছিল পুরুষপুর, বা অনেক সময় বলা হয় পেশোয়ার। ঠিক আছে, পেশোয়ার বা পুরুষপুর। পরবর্তী প্রশ্নগুলো দেখব। আর্যরা কত সালে সিন্ধু জয় করে? আর্যরা কত সালে সিন্ধু জয় করে? মনে রাখবে 712 খ্রিস্টাব্দে আর্যরা সিন্ধু জয় করে। শকাব্দে প্রচলন করেন কে? কনিষ্ক। কত সালে? 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে কনিষ্ক শকাব্দের প্রচলন করেছিলেন। নেক্সট দেখো, ভারতের ইতিহাসের কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? এটা মূলত প্রাচীন ভারতের ইতিহাসের কথা বলা হচ্ছে। তো প্রাচীন ভারতের ইতিহাসের কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? তো গুপ্ত যুগকে। তারপরে দেখো, বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? তো বল্লাল সেন। কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। পরবর্তী, সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কী নামে উল্লেখিত করা হয়েছে? তো সম্রাট অশোককে তার শিলালিপিতে প্রিয়দর্শী নামে কিন্তু উপাধিতে ভূষিত করা হয়েছে, প্রিয়দর্শী। মনে রাখবে, নবরত্নের জন্য বিখ্যাত ছিল কোন গুপ্ত রাজা? তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতে নবরত্নের আধিক্য দেখা গেছে। ঠিক আছে, নেক্সট, ভারতের প্রথম ঐতিহাসিক বই কোনটি? তো কলহন রচিত রাজতরঙ্গিনী। মনে রাখবে, রাজতরঙ্গিনী হচ্ছে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ, আর এটা রচনাকার হচ্ছেন কলহন। ঠিক আছে, এই রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীর রাজ্যের ইতিহাস কিন্তু জানা যায়। কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায় রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। মহারাজাধিরাজ। মহারাজাধিরাজ নামে পরিচিত ছিলেন কে? তো মনে রাখবে, সমুদ্রগুপ্ত, যাকে মহারাজাধিরাজ বলা হতো। ঠিক আছে, আর ভারতের নেপোলিয়ন বলা হতো কাকে? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে বলা হতো ভারতের নেপোলিয়ন। তারপরে দেখো, উত্তর রামচরিত। উত্তর রামচরিত, এটা নাটকটির রচয়িতা কে ছিলেন? তো ভবভূতি। মনে রাখবে, ভবভূতির লেখা হচ্ছে উত্তর রামচরিত। আর বিহলনের লেখা হচ্ছে বিক্রমাঙ্ক দেবচরিত। মনে রাখবে, বিক্রমাঙ্ক দেবচরিত হচ্ছে বিহলনের লেখা। নেক্সট, ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত ঘটে, অর্থাৎ প্রাচীন যুগের কোন যুগে গুপ্তচর এটার সূত্রপাত ঘটেছিল? তো মৌর্য যুগে। ঠিক আছে, তারপরে দেখো, বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা। বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা এই গ্রন্থের রচনাকার কে ছিলেন? তো বরাহ মিহির। মনে রাখবে, বরাহ মিহির। নেক্সট, মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কারা নির্মাণ করেছিলেন? তো মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণ করেছিলেন পল্লব রাজবংশের রাজারা। ঠিক আছে, পল্লব। আর এই সেই প্রধান রাজা ছিলেন প্রথম নরসিংহ। ঠিক আছে, প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে, মনে রাখবে, প্রথম নরসিংহ বর্মন। তারপরে দেখব পরবর্তী প্রশ্ন, চোল এবং পল্লব উভয় বংশের রাজধানী কী ছিল? তো কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম চোলদেরও রাজধানী, ঠিক তেমনই পল্লবদেরও রাজধানী। তারপরে তাঞ্জোরের যে রাজরাজেশ্বর মন্দির রয়েছে, সেই তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির এটা নির্মাণ করেছিলেন চোল রাজারা, আর সেই রাজার নাম ছিলেন প্রথম রাজরাজ। ঠিক আছে, চোল রাজা প্রথম রাজরাজ, যিনি তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন। ঠিক আছে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখব, রামচরিত মানস। রামচরিত মানস এই গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তো তুলসী দাস। ঠিক আছে, রামচরিত মানস গ্রন্থের রচয়িতা হচ্ছে তুলসী দাস। তারপরে দেখো, নাগানন্দ এবং রত্নাবলী। নাগানন্দ ও রত্নাবলী এর রচয়িতাকে হর্ষবর্ধন। কাদম্বরী এবং হর্ষচরিত। কাদম্বরী এবং হর্ষচরিত এই কাব্যের রচয়িতা কে ছিলেন? তো বাণভট্ট। ঠিক আছে, তারপরে পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। নেক্সট, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী কোন শাসককে পরাজিত করেছিলেন? ঠিক আছে, এটা পরাজিত হবে, ছাড়া পড়েছে।
পরাজিত করেছিলেন। ঠিক আছে, তাহলে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী কোন শাসককে পরাজিত করেছিলেন? সেটা হচ্ছে হর্ষবর্ধন। ঠিক আছে, মনে রাখবে হর্ষবর্ধন। আচ্ছা, নেক্সট দেখো প্রিন্স অফ পিলগ্রিমস। ঠিক আছে, প্রিন্স অফ পিলগ্রিমস এটা বলা হয় কাকে? তো হিউয়েন সাংকে। ঠিক আছে, হিউয়েন সাংকে বলা হয় প্রিন্স অফ পিলগ্রিমস। নেক্সট দেখো হর্ষবর্ধন সিংহাসনে বসেন কত সালে? তো 606 খ্রিস্টাব্দে। 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন, আর সেই সিংহাসনে বসা মাত্রই সেই বছর তিনি হর্ষাব্দ চালু করেন। ঠিক আছে, যেমন কুষাণ সম্রাট কনিষ্ক চালু করেছিলেন শকাব্দ, ঠিক 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন চালু করেন হর্ষাব্দ, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মনে রাখবে পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। আর প্রাচীন ভারতের কোন রাজশক্তি নৌ বলে শ্রেষ্ঠ ছিল? মনে রাখবে নৌ বলে শ্রেষ্ঠ ছিল, তো সেটা হচ্ছে চোল রাজারা। চোল রাজবংশ নৌ বলে পারদর্শী ছিলেন। নেক্সট, ইলোরার কৈলাসনাথ মন্দির যা মহারাষ্ট্রে রয়েছে, মহারাষ্ট্রে ইলোরার কৈলাসনাথ মন্দির, তো এটা কারা নির্মাণ করেছিলেন? তো রাষ্ট্রকূটরা। ঠিক আছে, তাদের মধ্যে প্রথম কৃষ্ণ, ঠিক আছে, এটা করেছিলেন প্রথম কৃষ্ণ। নেক্সট দেখো বর্তমানে মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির, মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির কোন রাজবংশ নির্মাণ করেন? তো চান্দেল্য রাজবংশ। ঠিক আছে, এবার দেখো এলিফ্যান্ট গুহাচিত্র, যে এলিফ্যান্টটা গুহাচিত্র রয়েছে এটা কিন্তু চোল রাজবংশ দ্বারা সৃষ্টি করা। ঠিক আছে, নেক্সট দেখো দিলওয়ারা মন্দির, দিলওয়ারা মন্দির যা রাজস্থানের মাউন্ট আবুতে রয়েছে, তো এই রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত দিলওয়ারা মন্দির কারা নির্মাণ করেন? তো সোলাঙ্কি রাজবংশ। ঠিক আছে, সোলাঙ্কি রাজবংশরা এটা নির্মাণ করেন। আর পুরীর জগন্নাথ মন্দির কারা নির্মাণ করেন? ঠিক আছে, অনন্ত বর্মন। মনে রাখবে অনন্ত বর্মন তিনি পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন। ঠিক আছে, তারপরে দেখো আঙ্কোর ভাটের বিষ্ণু মন্দির, আঙ্কোর ভাটের বিষ্ণু মন্দির যা কম্বোডিয়াতে অবস্থিত, তো এটা কে নির্মাণ করেছিলেন? তো দ্বিতীয় সূর্যবর্মন। ঠিক আছে, দ্বিতীয় সূর্যবর্মন যিনি আঙ্কোর ভাটের বিষ্ণু মন্দির নির্মাণ করেন। আর মনে রাখবে চোলদের রাজধানী কথা ছিল তাঞ্জোর, তাঞ্জোর ছিল চোলদের রাজধানী। ঠিক আছে, মনে রাখবে তাঞ্জোর। পরবর্তী প্রশ্ন দেখব দর্গপানি কে ছিলেন? দর্গপানি কে ছিলেন? মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট, তো দর্গপানি ছিলেন পাল রাজা দেবপালের মন্ত্রী। ঠিক আছে, আর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? বখতিয়ার খলজি। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন বখতিয়ার খলজি কত সালে? 1199 সালে। পরবর্তী, ভারতের এটিলা বলা হয় কাকে? তো মিহিরকুলকে, মিহিরকুলকে বলা হয় ভারতের অ্যাটিলা। বাংলার সর্বপ্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? শশাঙ্ক। মনে রাখবে বাংলার সর্বপ্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণতে। তারপরে দেখো মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম এই নাটকের রচয়িতা কে ছিলেন? বিশাখা দত্ত। তাহলে বিশাখা দত্তের লেখা হচ্ছে মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। নেক্সট, ফা হিউয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ফা হিউয়েন তিনি ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। আর তার লেখা বিখ্যাত বই হচ্ছে ফো কো কিং। মনে রাখবে ফো কো কিং। ঠিক আছে, পরবর্তী দেখো সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিমুক। মনে রাখবে সাতবাহন সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা তিনি ছিলেন সিমুক। ঠিক আছে, মনে রাখবে সিমুক। আর তারপরে দেখো এই সাতবাহন সাম্রাজ্যের যে রাজধানী সেটা ছিল প্রতিষ্ঠান, বর্তমানে যা পৈঠান নামে পরিচিত। তাহলে সাতবাহন সাম্রাজ্যের রাজধানী প্রতিষ্ঠান বা পৈঠান। নেক্সট দেখো হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়? হিদাসপিসের যুদ্ধ 326 অব্দে ঘটে। মূলত এই যুদ্ধটি ঝিলম বা বিতস্তা নদীর তীরে ঘটেছিল। ঠিক আছে, অর্থাৎ প্রাচীনকালে
ঝিলম বা বিতস্তা নদীকে হিদাসপিস বলা হতো। এই জন্য ঝিলম নদীর তীরে অবস্থিত হওয়ার জন্য হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। আর এই যুদ্ধ হয়েছিল 326 অব্দে কার মধ্যে? পৌরবরাজ পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। ঠিক আছে, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। নেক্সট দেখো কলিঙ্গ যুদ্ধ, যা 261 অব্দে হয়েছিল। কলিঙ্গ যুদ্ধ 261। ঠিক আছে, এই যে বিবরণ লেখা আছে, এই কলিঙ্গ যুদ্ধের বিবরণ এটা লেখা আছে অশোকের 13তম শিলালিপিতে। কোন শিলালিপি? মুখ্য শিলালিপি। কত নাম্বার? 13তম মুখ্য শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিবরণ লেখা আছে। আর এই যুদ্ধটি হয়েছিল 261 অব্দে। মনে রাখবে অশোকের যে ব্রাহ্মী শিলালিপি রয়েছে, ব্রাহ্মী ভাষায় এই যে খোদাই করা শিলালিপি, তার পাঠোদ্ধার কে করেছিলেন? তো জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ 1837 সালে, ঠিক আছে, অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন। ঠিক আছে, তো এই আমরা টোটাল 50টি অ্যানসিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস থেকে কমপ্লিট করলাম। পরবর্তীতে আরও আমরা ভিডিও নিয়ে আসবো এবং প্রত্যেকটা সাবজেক্টের ওপর টপিক ওয়াইজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন করাবো। তোমাদের শুধু সাপোর্ট প্রয়োজন, তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, সহযোগিতা করবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের জন্য আরও বেটার এবং ভালো কোয়ালিটির ভিডিও আনবো। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।